আমি আজকে অত্যন্ত আনন্দিত যে এই যে ঢাকা থেকে সেই গোদনাইল পর্যন্ত, চট্টগ্রাম থেকে ঢাকা মানে গোদনাইল পর্যন্ত যে ইয়েতে কি বলে পাইপলাইনের মাধ্যমে তেল পরিবহন করা হবে। আমি 1984-85 সালের দিকে বস্টন ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষা গ্রহণ করি। তো তখন পর্যন্ত গ্রোথের উন্নয়নের যে একমাত্র নিয়ামক ছিল যে ল্যান্ড লেবার ক্যাপিটাল এন্টারপ্রেনারশিপ। তো সেই সময়টাতেই রবার্ট সোলো বলে একজন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ, উনি বললেন যে এটার সঙ্গে আরেকটা ফ্যাক্টর যোগ করতে হবে, কারণ উনি দেখলেন যে এই যে লং টার্ম যে গ্রোথ হয়েছে সেটা এক্সপ্লেন করা যায় না এই চারটা ফ্যাক্টরকে দিয়ে। তো সুতরাং উনি তখন একটা আনলেন যে এখানে টেকনোলজিক্যাল প্রোগ্রেসটাকে অন্তর্ভুক্ত করতে হবে, এবং তখন দেখা গেল যেসব উন্নয়নগুলোকে ব্যাখ্যা করা যাচ্ছিল না তখন সেগুলোর একটা ভালো ব্যাখ্যা পাওয়া যায়। আজকের যে প্রকল্প এটাও কিন্তু সেই প্রযুক্তিগত উন্নতির সঙ্গে সম্পর্কিত, এবং এটাই হচ্ছে এখন যে মডার্ন যে গ্রোথ থিওরি, সেটার হচ্ছে যে ভিত্তি হচ্ছে টেকনোলজিক্যাল প্রোগ্রেস। টেকনোলজিক্যাল প্রোগ্রেস এই জন্য আরও প্রয়োজনীয় যে আমাদের মনে রাখতে হবে আমাদের কিন্তু খুব একটা সম্পদ নাই, আমরা উই আর রিসোর্স পুয়ার। আপনি অন্যান্য দেশে দেখেন নানান সব জিনিস, আমাদের কিছুটা গ্যাস ছিল প্রাকৃতিক গ্যাস, সেটাও এখন ফুরিয়ে আসছে। উল্লেখযোগ্য মানব সম্পদ ছাড়া আমাদের উল্লেখযোগ্য খুব একটা প্রাকৃতিক সম্পদ আর নাই। তো সেক্ষেত্রে এই যে প্রযুক্তিগত যে উন্নতি সেটা দিয়ে আমাদেরকে এগোতে হবে। এই সম্পদের সীমাবদ্ধতার সঙ্গে আরেকটা বিষয় সেটা হচ্ছে জড়িত যে আমাদের তো এমনিতেই সম্পদ কম, কিন্তু আমাদের এই সম্পদেরও আমরা সুষ্ঠু ব্যবহার করতে পারছি না দুটি কারণে। একটা হচ্ছে দুর্নীতি, আপনারা সবাই জানেন, আরেকটা হচ্ছে অপচয়ের কারণে। তো এখন এই যে যদি আমরা দুর্নীতি কমাতে পারি, যদি আমরা অপচয় কমাতে পারি, যদি আমরা টেকনোলজিক্যাল প্রোগ্রেসকে এমব্রেস করতে পারি, তাহলেই কিন্তু আমাদের এই যে বিপুল জনসংখ্যা আর জন্য গ্রোথ এটা অ্যাচিভ করা এটা খুব একটা সহজ কাজ নয়, সেই কাজটা সম্ভব হবে। এই যে আমাদের পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান একটু আগে আমিনুল যেটা বললেন সেটা হচ্ছে যে আগে আমরা অপচয়টা কিভাবে কমানো যায়। আগে আমরা পেট্রোলিয়াম প্রোডাক্ট যখন আমদানি করতাম তখন এটা 4-5 জন লোক এখানে বিড করতে পারতো। তো আমরা তখন ওইটা যে স্পেসিফিকেশন এটাকে একটু পরিবর্তন করে দিই, এবং এর ফলে এখন 10-12 জন লোক 10-12টা প্রতিষ্ঠান বিড করে, এবং আমরা 1400-1500 কোটি টাকা বাৎসরিকভাবে সেভ করতে সক্ষম হয়েছে। এইভাবে শুধুমাত্র আমি যে 3টি মন্ত্রণালয় দেখি সেখানে আমরা 45,000 কোটি টাকা সাশ্রয় করতে সক্ষম হয়েছে। সড়ক জনপথ বিভাগে, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং রেলওয়ে মন্ত্রণালয়। তো এই জন্য আমাদের এই সীমিত সম্পদের কথা মাথায় রেখে আমাদের এই যেটা বললাম যে আমাদেরকে অপচয় কমাতে হবে, দুর্নীতি কমাতে হবে। আরেকটা বড় সমস্যা আমাদের উন্নয়নে সেটা হচ্ছে যে আমাদের প্রকল্প ব্যয় বেশি। আপনি যে কোনো ইন্ডিকেটর নেন, আমাদের সড়ক নির্মাণ ব্যয় অন্য দেশের তুলনায় বাদ দেন, ইভেন সাউথ এশিয়ার তুলনায় অনেক বেশি। আপনি যে কোনো এমন কোনো প্রকল্প নাই যেটা। তো সুতরাং প্রথম হচ্ছে যে আমাদেরকে প্রকল্প ব্যয় কমাতে হবে, আর তার সঙ্গে আরও বড় সমস্যা হচ্ছে যে শুধু যে প্রকল্প ব্যয় বেশি তা নয়, এই যে প্রকল্প বাস্তবায়নে অনেক বিলম্ব হয়। আমি সমালোচনা করতে বলতেছি না, এই প্রকল্পটিও প্রথমে 2018 সালে নিয়ে এটা 20 সালে সমাপ্ত হওয়ার কথা ছিল। এটা নিশ্চয়ই কারণ আছে, করোনার কথা বলা হয়েছে, এই রাশিয়া ইউক্রেন যুদ্ধের কথা বলা হয়েছে। কিন্তু এই যে যেটা বললাম যে এই যে আপনি যদি প্রকল্পের বাস্তবায়নে যদি বিলম্ব ঘটে তাহলে অবশ্যম্ভাবী প্রকল্পের ব্যয় বাড়বে। কারণ এই যে এক্সচেঞ্জ রেট বাড়ছে, কিন্তু আগে যদি প্রকল্পটা শেষ হয়ে যেত তাহলে তো এক্সচেঞ্জ রেটের এই ফ্ল্যাকচুয়েশনকে আপনাকে এই ভার তো আপনাকে বহন করতে হতো না। তারপরে এই যে বিশ্বব্যাপী যে ইকুইপমেন্টের দাম বাড়ে এগুলো, তো ওই জন্যই আমি
একদিকে আমরা অভিনন্দিত করতে চাই সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনীকে, যে তারা এই প্রকল্পটা, এই দুরূহ প্রকল্পটা সমাপ্ত করেছেন। কিন্তু আমি আশা করব যে সামনের দিকে প্রকল্পগুলিতে তারা আরও ব্যয় সাশ্রয়ী হবেন এবং যেটা হচ্ছে যে দ্রুততম সময়ে করবেন, এবং দ্রুত সময়ে করলেই কিন্তু ব্যয় সাশ্রয় হবে। কারণ এটা একটার সঙ্গে একটা, ওই যেটা বলে কান টানলে মাথা আসে। আপনার যদি প্রকল্প ব্যয়ের সময় বাড়ে তাহলে ব্যয় বাড়বে। এই প্রকল্পেরও 3 বার রিভিশন হয়েছে। এটা খুব খারাপ প্রকল্প না, এবার মানে কোনো অর্থেই সেরকম একটা বাজে উদাহরণ না। কিন্তু এমন এমন প্রকল্প আছে 17 বছর 18 বছর হয়ে গেছে, এখনও প্রকল্প বাস্তবায়িত হয় নাই। তো এই ধরনের প্রকল্প আমাদেরকে আর টেনে নেওয়া সম্ভব না। আর এরপরে আরেকটা যেটা কথা আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের যে কোনো প্রকল্পে আমাদের নিজস্ব ডোমেস্টিক ভ্যালু এডিশন খুব কম। এবার যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে যখন আমাদের ট্যারিফ নেগোসিয়েশন হলো, সেখানে একটা ভ্যালু এডিশনের একটা প্রিন্সিপাল আছে। তো এবং এই সামনের দিনে যদি আমরা ডোমেস্টিক ভ্যালু এডিশন বাড়াতে না পারি তাহলে আমরা কিন্তু চ্যালেঞ্জের সম্মুখীন হব। তো এই জন্য আমি যারা চীনা কোম্পানি যারা এখানে ইয়ে করছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। কিন্তু আর কতকাল আমাদের চীনা কোম্পানি আমাদের প্রকল্প করে দিয়ে যাবে, আর কতকাল ভারতীয় কোম্পানি আমাদের প্রকল্প করে দিয়ে যাবে, এই জিনিসগুলো আমাদেরকে ভাবতে হবে। তারপরে আপনি দেখেন আমাদের কত ইঞ্জিনিয়ার বেকার, অসংখ্য ইঞ্জিনিয়ার, ইভেন বুয়েট থেকে পাশ করা ইঞ্জিনিয়ার হয় বেকার, না হলে এমন যেটা কাজ করতেছে যেটা ইঞ্জিনিয়ারের কাজ নয়। তো এই জন্য এইসব জিনিসগুলোকে নিয়ে আমাদের ভাবতে হবে যে আমরা, এই যে আমি সবসময় বলি যে আমাদের পাওয়ার গ্রিড কোম্পানিকে বলি তোমরা নিজেরা একটা প্রকল্প করো না কেন? এই যে ট্রান্সমিশন লাইন যুগের পর যুগ লাগানো হচ্ছে, 40, 50, 60, 100 বছর ধরে লাগানো হচ্ছে, তো তোমরা কেন একটা নিজেরা করতে পারো না? তো আমরা ওদেরকে বলেছি, তো ওরা এখন একটা নিজেরা একটা আলাদা একটা অংশ করছে যাতে ওরা নিজেরা করবে। তারপরে হচ্ছে যে শুধু নিজের দেশে করা নয়, এই যে ভারতীয় যে ট্রান্সমিশন কোম্পানি সেটা বাংলাদেশে এসে কাজ করে। তো কিন্তু আমাদের এরা কিন্তু এই যে প্রত্যেক সময় আমরা কিন্তু অন্য ঠিকাদারদের, অন্য দেশের ঠিকাদারদের উপর নির্ভরশীল। এই নির্ভরশীলতাকে কমাতে হবে যদি আমরা প্রকৃত উন্নয়ন করতে চাই। আমরা যদি আমাদের ইঞ্জিনিয়ারদেরকে, প্রযুক্তি যারা শিক্ষিত তাদেরকে যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা এটা করতে পারবো। আমি সবশেষে আবারও বাংলাদেশ সেনাবাহিনীকে অভিনন্দিত করতে চাই। এরকম একটা চ্যালেঞ্জিং 20টা নদী পার হতে হয়েছে এবং এই ভূগর্ভস্থ পাইপলাইন নির্মাণ করতে হয়েছে। তারপরে হচ্ছে যে জমি অধিগ্রহণের যে আমাদের দেশের যে জটিলতা সেগুলোর সমাধান করতে হয়েছে। তো এইসব জটিলতা সত্ত্বেও তারা এই প্রকল্পটি সাফল্যের সঙ্গে সমাপ্ত করেছেন, সেজন্য আমরা তাদের অভিনন্দন করতে চাই। এবং এই প্রচেষ্টায় সহযোগিতা করার জন্য আমরা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, পদ্মা অয়েল লিমিটেড, পিটিসি পেট্রোলিয়াম ট্রান্সপোর্টেশন কর্পোরেশন পিএলসি সহ অন্য আরও যারা ছিলেন এবং যারা বিদেশি ঠিকাদার এবং তাদের যে ইয়ে ছিলেন, তাদের সবার কন্ট্রিবিউশনকে আমি স্মরণ করতে চাই এবং আমি তাদেরকে সবাইকে ধন্যবাদ দিতে চাই। এবং এই সঙ্গে শুধু যে প্রকল্পটা করলেই যে শেষ হলো তা না। এই যে আমাদের ফাইবার অপটিক কেবল, এটা প্রায় দিনে কাটা পড়ে, আপনি দেখবেন যে আপনার ইন্টারনেটের কানেকশনটা নাই। তো ওই জন্য এই পাইপলাইনটা কিন্তু ওই যেটা বললাম এটা রক্ষণাবেক্ষণের উপর গুরুত্ব দিতে হবে এবং এটা যাতে ইয়ে না হয়, কোনোভাবেই যাতে কোনো একটা সমস্যা হলে সেটা যাতে অ্যাড্রেস করতে হয়। এবং এইটার জন্য যারা ওই কী বলে যে পিটিসি পিএলসি যারা, তারা কিন্তু এটা সম্পূর্ণভাবে বুঝে নিতে হবে এবং এটা যাতে অব্যাহতভাবে তেল সরবরাহ করতে পারে সেই জন্য আপনারা কাজ করবেন। আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে এখানে আমার বক্তব্য শেষ করছি।